আমি এবং আমার ছেলে একদিন একসাথে ঘুমাচ্ছিলাম। আমার স্বামী বিদেশ থাকে। আমার শরীরটা খুব খারাপ হওয়ায় আমি আমার ছেলেকে আমার সাথে ঘুমানোর কথা বলি। কিন্তু হঠাৎ একদিন রাতে যখন আমি ছেলের সাথে ঘুমালাম, তখন আমি অর্ধেক ঘুমের মধ্যে আছি এমন অনুভব করলাম। কেউ আমার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে আমার ঘুম ভেঙে যায়। আর ঘুম ভেঙে আমি দেখলাম আমার ছেলে পাগলের মতো কি যেন করতে চাইছে। আর তা দেখে তো আমার মাথায় আগুন ধরে গেল। বন্ধুরা, আমার ছেলে কি করেছিল সেদিন রাতে যা দেখে আমার পুরো মাথায় নষ্ট হয়ে গিয়েছিল। জানতে হলে পুরো গল্পটি শুনতে হবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। আমি পূর্ণিমা। আমি দেখতে খুবই সুন্দরী, লাবণ্যময়ী। আমার বয়স 34 বছর। আমি ঢাকায় বনশ্রীতে থাকি। আমার এক ছেলে এক মেয়ে। মেয়ের বয়স 12 আর ছেলের বয়স 16। আমার বিয়ে হয়েছে এক প্রবাসী স্বামীর কাছে। বিয়ের কিছুদিন পর আমার স্বামী বিদেশে প্রবাসে চলে যায়। তারপর থেকে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। একটি ছোট্ট ছেলেকে নিয়ে আমার খুব কষ্টে দিন কাটছিল। দেখতে দেখতে আমার ছেলে এবং মেয়ে উভয়ই বড় হয়ে গেল। বর্তমানে আমার ছেলের বয়স 16 আর মেয়ের বয়স 12। দুই ছেলে মেয়ে নিয়ে খুব সুখের সংসার আমার। তারা দুজনেই পড়ালেখায় ব্যস্ত। কিন্তু মনের মধ্যে একটাই কষ্ট আমার। বিয়ের পরে প্রায় বেশিরভাগ দিনেই আমি স্বামী ছাড়া থাকতে হয়েছে। বলতে পারেন আমি খুব একটা বেশি স্বামীর আদর পাই নাই। কারণ সে বিদেশ থেকে মাঝে মধ্যে ছুটিতে আসতো আর অল্প কিছুদিন থেকে চলে যেত। তারপর আবার 5 বছর পর 3 থেকে 4 মাসের ছুটি নিয়ে আসতো। তারপর আবার চলে যেত। তাতে আমার কিছু হতো না। মনের কষ্ট মনেরই রয়ে যেত, বরং আরো আগুন জ্বালাইয়া তুইয়ে চলে যাইত। তারপর কিছু দিন শুধু কালিচট করতাম। এইভাবেই চলতো আমার জীবন। তাই বলছি বন্ধুরা, স্বামীর আদর আমার জীবনে খুব কমই পাইতাম। কিন্তু আমার কি ভাগ্য বন্ধুরা, সেই স্বামীর আদর, সোহাগ, মায়া, মমতা সব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমার ছেলে অনিল। আমি কখনো কল্পনাই করতে পারি নাই যে আমার ছেলে অনিল আমাকে এত সুখ দিবে। বন্ধুরা, আমার ছেলে অনিল, সে ক্লাস এসএসসিতে পড়তেছে। দেখতে খুব সুন্দর শান্তর, আমার মতোই হয়েছে। আমার ছেলেও হ্যান্ডসাম, অনেক স্মার্ট। যে কোনো মেয়ে দেখলেই আমার ছেলের প্রেমে পড়ে যায়। আমি আমার ছেলের প্রতি অনেক যত্ন নিতাম, মানে অনেক ভালোবাসতাম আমার ছেলেকে। সবসময় আমার ছেলের সাথে আমি ফ্রি থাকার চেষ্টা করতাম। আমার ছেলের সাথে আমি বন্ধুর মতো সব সময় আচরণ করতাম। বন্ধুরা, একদিন রাতের ঘটনা। আমার ছেলে ওয়াশরুমে গিয়েছিল। ওয়াশরুম থেকে বের হতে একটু দেরি হচ্ছিল। হঠাৎ করে আমার ছেলের মোবাইলে একটি মেসেজ চলে আসলো। মেসেজটি দেখে আমি খুব হিমশিম খেয়ে গেলাম। মেসেজটা খুব বিশ্রী ভাষায় লেখা ছিল। তবে বন্ধুরা, এইটুকু বুঝতে পারছি যে মেয়েটি আমার ছেলেকে মেসেজটা দিয়েছে, সে নিশ্চয় আমার ছেলের খুব পরিচিত এবং সে আর আমার ছেলের মধ্যে নিশ্চয় খারাপ কোনো সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে মেসেজটি দেখে আমার মন খারাপ হয়ে গেল। মেসেজটি দেখে আমি মনে মনে ভাবলাম, কে এই মেয়ে? তাহলে কি আমার ছেলে এই মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে গেল? আমার ছেলে কি তাহলে নষ্ট হয়ে গেল? যদি তাদের মধ্যে এরকম ধরনের সম্পর্ক নাই থাকে, তাহলে কেনই বা এই মেয়েটি এরকম বিশ্রী মেসেজ দিবে? মেসেজটি দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম, তাহলে আমার ছেলেকে কি আমি জিজ্ঞেস করব মেয়েটিকে? কিছুক্ষণ ভেবে তারপর ভাবলাম, যদি আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, তাহলে সে হয়তো কষ্ট পাবে না, আমাকে বিকল্প চিন্তা ভাবনা করতে হবে। যেভাবেই হোক এই মেয়ের কাছ থেকে আমার ছেলেকে বাঁচাতে হবে। তা না হলে আমার ছেলের পড়ালেখা সহ আমার ছেলের ভবিষ্যৎ একেবারেই শেষ। পরের দিন আমার ছেলে স্কুলে যাবে। ছেলের পেছন পেছন আমিও গেলাম। কিন্তু আমার ছেলেকে বুঝতে দিলাম না যে আমি তাকে ফলো করছি। স্কুলে যাওয়ার কথা বলে আমার ছেলে দেখলাম স্কুলে না গিয়ে সে অন্যদিকে যাচ্ছে। আমি ওর পিছন পিছন ছুটলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার ছেলের জন্য দাঁড়িয়ে রয়েছে। আমার ছেলেও তার কাছে চলে গেল এবং তারা সেখান থেকে অন্য কোনো এক জায়গা চলে যাচ্ছে। আমি তাদের পিছন পিছন গেলাম। যাওয়ার পর দেখলাম তারা এমন এক জায়গায় গেল
যেখানে মানুষ সচরাচর যায় না, একেবারে নির্জন জায়গা। খুব কম মানুষই সেখানে যায়। আমার আর বুঝতে বাকি রইল না, আমার ছেলে নষ্ট পথে চলে যাচ্ছে, যে পথ মোটেও তার ভবিষ্যতের জন্য ভালো না। তারপরেও তারা সেই নির্জন জায়গায় কি করে তা জানার জন্য এবং তা নিজের চোখে দেখার জন্য চুপি চুপি সেখানে গেলাম। আমি দেখতে পেলাম তারা জঙ্গলে একটি খুঁড়ে ঘরের ভিতরে প্রবেশ করছে, তাও আবার ভাঙ্গা, মনে হচ্ছে অনেক দিনের পুরনো। চোখের পলকেই তারা দুজন সেখানে ঢুকে গেল। আমিও চুপি চুপি তাদের পিছনে গেলাম। ভাবলাম আজকে তাদেরকে হাতে নাতে ধরবা। তারা ঘরে প্রবেশ করার পর আমি চুপি চুপি করে সেই ঘরের জানালার পাশে গেলাম। তারপর আমি সেই খুঁড়ে ঘরের জানালার পাশ দিকে একটু উকি দিলাম। জানালা দিয়ে উকি দিতেই যা দেখলাম তাকে আমার দু চোখ মুজে গেল। অনেক কষ্ট করে তাকালাম, দেখলাম আমার ছেলে এবং সেই মেয়েটার কি রোমান্টিক দৃশ্য। মনে হচ্ছে তারা যেন নতুন কোনো দুনিয়ায় হারিয়ে গেছে। তারপরেও আমি কিছুক্ষণ তাদের দৃশ্য দেখলাম, সেই সাথে আমার চোখ চলে গেল আমার ছেলেই সেই ইন্টারেস্টিং জায়গায়। আমার ছেলেরটা দেখে তো আমি পুরাই অবাক। ছেলেরটা এত নাদজ নুদুজ হলো কি করে? দৃশ্যটা দেখার পর ভাবলাম, এখন আমি আমার ছেলে আর এই মেয়েটাকে হাতে নাতে ধরব। কিন্তু আমার মনের মধ্যে বাধা পড়ে যায় যে এই মুহূর্তে যদি আমি তাদের ধরতে যাই তাহলে দুর্ঘটনা পড়ে যেতে পারি। দৃষ্টি কিছুক্ষণ দেখার পর আমি তাদেরকে সেখানে কিছু না বলে বাসায় চলে আসলাম। তবে দৃশ্যটি দেখার পর বারবার তাদের সুন্দর দৃশ্য চোখের মধ্যে ভাসতেছে। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। মনে মনে ভাবতে লাগলাম কি করা যায়। আর এইসব যদি তার বাবা শোনে তাহলে আমার সাথে অনেক ঝগড়া করবে, রাগারাগি করবে এবং কি আমাকে মারধরও করতে পারে। ছেলেকে এইসব কারাপি থেকে রক্ষা করার দায়িত্ব আমার। ছেলের এইসব দেখে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আজকে ছেলে বাসায় ফিরলে একটা ব্যবস্থা করব। মনে মনে এও ভাবতে লাগলাম কি ব্যবস্থা করব, কি করা যায়। এসব বিষয় তো আবার কারো কাছে শেয়ার করা যায় না। অনেকক্ষণ ভাবতে ভাবতে মাথায় একটা আইডিয়া এলো, আর এই আইডিয়াটাকেই কাজে লাগানোর চেষ্টা করলাম। প্রায় সন্ধ্যা বেলা আমার ছেলে স্কুল থেকে বাড়ি ফিরল। আমি বললাম, বাবা অনিল, তোমার স্কুল থেকে আসতে এত দেরি হলো কেন? অনিল বলল, মা স্কুল শেষে প্রাইভেট পড়ছিলাম তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। ছেলের এমন গোছানো মিথ্যা কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি তো বুঝতেই পারছি সে কোথায় থেকে বাড়িতে ফিরল, কিন্তু আমি তাকে বুঝতে দিলাম না। আমি ভাবলাম, যদি আমি তাকে কিছু বলি তাহলে হয়তো এতে হিতের বিপরীত হয়ে যেতে পারে। তাকে আমার কৌশলে বসে আনতে হবে। সেদিন থেকেই আমার ছেলের সাথে প্রেমের অভিনয় শুরু করি, যাতে কোনো মেয়ে আমার ছেলেকে নষ্ট না করতে পারে এবং আমার ছেলেকে আকৃষ্ট না করতে পারে। সেজন্যই আমার এই চিন্তা ভাবনা। কিন্তু এই চিন্তা ভাবনা যে এত গভীরে চলে যাবে তা কখনো কল্পনাও করতে পারিনি। সেই দিন রাতে আমি আমার ছেলেকে বললাম, বাবা অনিল, তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? অনিল বলল, না মা, কিছু না। তারপর আমি বললাম, অনিল, আজকে তোমার সাথে আমি একটু গল্প করব। অনিল বলল, মা, কিসের গল্প? আমি বললাম, অনিল, তোমার সাথে আমার অনেক কথা আছে, চলো আজকে আমরা আগে একটু গল্প করি, তারপর কথা বলি। আর সেই সাথে আমি নিজেকে একটু অন্যরকম ভাবে উপস্থাপন করলাম, যাতে সে আমাকে দেখে আকৃষ্ট হয়। আমি তার সাথে ওপেন ভাবে চলার চেষ্টা করলাম। তারপর অনিল দেখছি মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে, আর কি যেন ভাবছে। তারপর তার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম। গল্পের করতে এক সময় আমি অনিলকে বললাম, বাবা, আমার গা খুব ব্যথা করছে, একটা মেসেজ করে দাও। আমার কথা শুনে অনিল আমার দিকে হা করে চেয়ে রইল। অনেকক্ষণ ছেলে সেবা পেয়ে আমার ঘুম ঘুম ভাব পেল। তারপর আমি অনিলকে বললাম, বাবা অনিল, আজকে আমার খুব খারাপ লাগতেছে, তুই আজকে আমার এখানে থাকবে। কেন জানি আমার ভয় ভয় লাগতেছে। অনিল বলল, আচ্ছা ঠিক আছে মা। তারপর আমি আর আমার ছেলে অনিল একসাথে ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো তখন আমি বুঝতে পারলাম কেউ যেন আমার সাথে চুপি চুপি অন্যরকম কিছু করার চেষ্টা করছে। অনেক দিন পর কারো এমন অবস্থা অনুভব করতে পেরে আমার ঘুম ভেঙে গেল। আমি বুঝতে পারলাম নিশ্চয় আমার ছেলে অনিল, কারণ আমার রুমে তো অনিল ছাড়া আর কেউ নাই। তারপরেও আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম, বুঝতে দিলাম না আমার ছেলে অনিলকে।
মনে মনে ভাবলাম দেখি অনিল আমার সাথে কি করে। কিছুক্ষণ পর অনিল ভাবল, হয়তো আমি ঘুমিয়ে পড়েছি। সে তার ইচ্ছামতো বিভিন্নভাবে আমার সাথে বিভিন্ন রকম অদ্ভুত আচরণ করা শুরু করল। আমি ভাবলাম মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে, আর তা না হলে সে আমার সাথে এরকম অদ্ভুত আচরণ করবে কেন। তারপরও আমি নীরব থাকলাম। যখন সে খুব বেশি পাগলামি করতেছে তখন আমার ঘুম ভেঙে যায়। আমি সজাগ হয়ে বললাম, অনিল তুমি কোথায়, কি করছো? সে আমার সজাগ হওয়া দেখে বোকা হয়ে গেল। আমি বললাম, অনিল সমস্যা নাই, তোমার যা ইচ্ছা তা করো, কিন্তু বাবা আমার একটা শর্ত আছে, তোমাকে আমার ওই শর্তটা মানতে হবে। তখন অনিল বলল, মা কি শর্ত শুনি। তখন আমি বললাম, অনিল আজকে আমি দেখলাম তোমাকে, তুমি একটা মেয়ের সাথে একটা জায়গায় গেছো, যেখানে তুমি গিয়েছিলে সেই জায়গাটা ভালো না, তবে তোমাকে কথা দিতে হবে তুমি আর কোনোদিন সেই জায়গায় যাবে না। এর বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। বাচ্চা ছেলেদের মতো আমার সাথে মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আর কোনো দিন সেখানে যাব না। তারপর আমি বললাম, অনিল আমি বুঝতে পেরেছি, তুমি বড় হয়েছ, স্বামীরা আমারই মেয়ে, আর আমি স্বামীরার বাবা, আমি স্বামীরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ থাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না। লিজা, ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন উঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। লিজা প্লিজ, পা গলামি করো না। না, আমি পা গলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও স্বামীরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা ঘুমাও এখন, আর আমি সব কিছুই ছেড়ে দেব, অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক ৮টা বাজে ঘুম ভাঙ্গে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়ালটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই লিজা পিছন থেকে ডাক দিল, কিছু বলবে? সাদিক, না তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা, বলেই চলে গেল সাদিক। বিকালবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখল কার সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। শাওন, তোর মেয়ে মানে? সাদিক, হ্যাঁ আমার মেয়ে। শাওন, কে তোর মেয়ে? সাদিক, কেন? স্বামীরা আমার মেয়ে। শাওন, না স্বামীরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। লিজা, হা হা হা, সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনেই সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। এই কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? লিজা, কেন? সীমা বলছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজাই জানে। তাহলে সীমা কি করে জানল? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে গেল শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি বলেছে তোকে সীমা? কেন, যা বলছে তা তো বললামই, আর এটাও বলছে যে সাদিক ভাইয়া কোনদিন বাবা হতে পারবে না। শাওন, এবার লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলছে, আর এরই মধ্যে সীমা জেনে গেল। কিন্তু কিভাবে?
ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলছে, তবে সত্যি এটাই যে স্বামীরা সাদিকের মেয়ে। লিজা, হাহা, যে কোনো দিন বাবা হতেই পারবে না। সে স্বামীরার বাবা কিভাবে সম্ভব? শাওন, দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। লিজা, ভাবি, আমি এখানে থাকতে আসিনি। স্বামীরাকে দাও, আমি চলে যাচ্ছি। শাওন। এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখনো বুঝতে পারছে না সীমা এসব জানল কিভাবে। আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না, যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না। আর অবশ্য না মানার কারণও আছে। দেখ শাওন, স্বামীরাকে তুই কোনোদিনই পাবি না, কারণ স্বামীরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। লিজা, ভাবি, আমি স্বামীরাকে না নিয়ে কোথাও যাব না। শাওন, আচ্ছা, কি প্রমাণ আছে যে স্বামীরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস স্বামীরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই। আর সীমা আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? সাদিককে উদ্দেশ্য করে বলল কথাটা শাওন। দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। সাদিক, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ স্বামীরা তোমার মেয়ে? শাওন। তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই লিজা বলল, শাওন, তুই যাবি এখান থেকে, নাকি দারোয়ান দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে হ্যাঁ, আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। স্বামীরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর লিজা ঠাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা স্বামীরার স্কুল ও প্রাইভেট শেষে স্বামীরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর স্বামীরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, স্বামীরার কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। ওর মুখটা দেখলে, ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে স্বামীরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা এবং লিজা দুজনই দাঁড়িয়ে থেকে সাদিক আর স্বামীরাকে দেখছিল। তারপর লিজা বলল, সীমা, এদিকে আয়। জি ভাবি। বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি। কেমন? লিজা। সাদিক ও বুঝতে পারল লিজা কি মিন করছে, তাই ও স্বামীরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? লিজা। ক্ষতি মানে? একটু অবাক হয়ে বলল সীমা। দেখ সীমা, এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস না? তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন স্বামীরার বাবা? লিজা। ভাবি, আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলছে? সীমা। দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমিই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মিটানোর জন্য, কিন্তু সেটার সাথে স্বামীরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা আমার ছিল। কারণ সাদিক স্বামীরা আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোনো কারণেও স্বামীরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরও দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, বিশ্বাস করেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না।
আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে। আর আমার অনেক কাজও আছে। এটা বলেই চলে গেল সীমা। লিজাও আর ওকে আটকানোর চেষ্টা করল না। কারণ সত্যের উপর কোনো জুলুম চলে না। সে তার আপন গতিতেই চলে। রাত 1:00টা লিজা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? লিজা, সামিরা ঘুমিয়েছে?